হাই স্টুডেন্ট, সব আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 11-এর বায়োলজি ক্লাস প্রথম ক্লাস শুরু করছি। তো আলামিন মিশন একাডেমি মালদা শাখার তোমাদের নতুন বর্ষ, সবাইকে স্বাগত। সবাইকে আশা করছি তোমরা যত্ন সহকারে পড়াশোনা শুরু করবে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, আমরাকে সবাইকে মানিয়ে নিতে হবে, এইভাবেই আমাদের এগোতে হবে। আলামিন মিশন টোটাল সিলেবাসটাকে যে ভাগে ভাগ করেছে আর কি, তার মধ্যে ফার্স্ট টার্মের যে সিলেবাসটা পড়ছে সেটা হচ্ছে আমাদের যেটা ফার্স্ট টার্মের সিলেবাস হিউম্যান ফিজিওলজির অন্তর্গত ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, অর্থাৎ পরিপাক ও শোষণ। আমি এই পার্টটা পড়াবো, অর্থাৎ হিউম্যান ফিজিওলজির ফার্স্ট চ্যাপ্টার। নেক্সট আছে ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন, সেটাও পরবর্তীতে আশা করছি পড়াবো। তো আজকে একটু তাহলে শুরু করছি, তোমরা মন দিয়ে একটু শোনো। ক্লাস 10-এর পড়ার থেকে 11-এর পড়া অনেক তফাৎ। সেখানে 1 নম্বর পেতে গেলে একটা লাইন লিখলে 1 নম্বর পাওয়া যায়, এখানে 1 নম্বর পেতে গেলে তোমাকে 2 লাইন লিখতে হয় এবং তোমাকে ডিপে জানতে হবে। তো আকাশ পাতাল পার্থক্য রয়েছে ক্লাস 10-এর সঙ্গে 11-এর। সুতরাং একটু ডিপ পড়ানো হবে, এইভাবে প্রিপেয়ার্ড হয়ে যাও। ডাইজেশন অ্যাবজর্পশন বুঝতেই পারছো, আমাদের যে টোটাল যে মানব দেহটা পরিপাক তন্ত্র আর কি, কিছু পরিপাক নালী রয়েছে, পরিপাক গ্রন্থি রয়েছে, এই সমস্ত জিনিসগুলো নিয়েই আমাদের পরিপাক তন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে ডাইজেস্টিভ সিস্টেম কি কি রইল? এলিমেন্টারি ক্যানাল, অর্থাৎ যে নালীগুলো রয়েছে ক্যানাল, এলিমেন্টারি ক্যানাল। তারপরে আসবে তোমার যে সমস্ত গ্ল্যান্ডগুলো রয়েছে আর কি, লিভার আসবে, তারপরে তোমার হচ্ছে অগ্নাশয় আসবে, পাকস্থলী আসবে, এই সমস্ত জিনিসগুলো। এলিমেন্টারি ক্যানালের অন্তর্গত কিছু পার্ট তোমাদের বলার চেষ্টা করছি আমি। এই এলিমেন্টারি ক্যানালের মধ্যে যারা যারা পড়ে তারা হচ্ছে মুখ, প্রথম কথা মুখ আসবে, মুখ বিবর বা মুখ গহ্বর, নাম্বার 3 কি আসবে? গল বিল আসবে, নাম্বার 4 গ্রাস নালী, তারপরে যারা আসবে পাকস্থলী চলে আসবে আর কি। পাকস্থলীটাও তোমাদেরকে বলে ফেলি। পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, লাস্ট হচ্ছে পায়ু, যেটা দিয়ে হচ্ছে আমাদের মলগুলো বেরিয়ে যায়। তাহলে এইগুলো হচ্ছে
পরিপাকতন্ত্রের অন্তর্গত, মুখ থেকে শুরু হয়, মুখগহ্বর, গলবিল, গ্রাসনালী, তারপরে পাকস্থলী, ক্ষুদ্রান্তর, বৃহদান্তর, পায়ু। এই তো হচ্ছে কয়েকটা পার্ট। এইগুলো নিয়ে আমরা এখন বিস্তারিতভাবে পড়বো। মুখ সম্বন্ধে কিছু বলার নেই, পরিবেশ থেকে আমরা খাদ্য গ্রহণটা জাস্ট ভেতরে প্রবেশ করাবো এবং তারপরে চলে আসবে মুখ বিবর। এখান থেকে আমরা একটু শুরু করছি। মুখ বিবর বা মুখগহ্বর। মুখগহ্বরের মধ্যে কে কে আসবে? মুখগহ্বরের মধ্যে আসবে প্রথম কথা যেটা আসবে জিহ্বা, তারপরে ওর মধ্যে পাবো আবার দাঁত, লালা গ্রন্থি তো আছে, ওটা আমরা পরবর্তীতে পড়বো, ওটা গ্রন্থির মধ্যে পড়ে। এখন যেটা হচ্ছে জিহ্বা সম্বন্ধে একটুখানি বলি, যদিও পরীক্ষাতে খুব একটা বেশি পড়ে না, তবুও জিহ্বাটা একটু বলি। জিহ্বাকে যদি সাতকরি হিসাবে তোমার হচ্ছে ভাগ করি, তাহলে এর অগ্রভাগ রয়েছে, অগ্রভাগ বা অ্যান্টেরিয়র পার্ট, অগ্রভাগ, মধ্যভাগ যদি বলি এটা মধ্যভাগ পাওয়া যাবে, আর এটা হচ্ছে পশ্চাৎ ভাগ। অগ্রভাগে কি পাবো? মিষ্টি সালকরক থাকে, অর্থাৎ মিষ্টত্ব প্রদান করে। এই সমস্ত এখানে যেখানে তোমার হচ্ছে সালকরক গুলো থাকে, তাদের কাজ হচ্ছে মিষ্টিটা গ্রহণ করা। মধ্যভাগে দুটো পার্ট রয়েছে, একটা পার্ট অম্লত্ব, তোমাকে স্বাদ বোঝাবে, আর একজন বোঝাবে লবণাক্ত। পশ্চাৎ পার্ট অর্থাৎ পিছনের পার্টটা, এটা যদি অগ্র হয় মধ্য, তারপর পশ্চাৎ পিছনের পার্টটা, সেটা হচ্ছে তিক্ত, তিক্ততা বোঝাবে। প্রায় 100টি করে সালকরক বর্তমান একটা জিহ্বার মধ্যে। জিহ্বার একটা ছবি যদি আমি তোমাদেরকে এঁকে দেখাই, সিম্পল ভাবে ছবিটা আঁকবে, দেখা যাবে যে এইখানে একটা ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে, এটাকে বলা হয় সালকাস টার্মিনালিস। কি বলা হলো? সালকাস টার্মিনালিস। সালকাস টার্মিনালিস, সালকাস অর্থাৎ কোন একটা ভাঁজের জায়গাকে বলা হয় সালকাস। টার্মিনালের দিকে রয়েছে, পিছনের দিকে, প্রান্তীয় দিকে, তাই বলে নাম হয়েছে সালকাস টার্মিনালিস। এর থেকে বেশি আর জিহ্বা নিয়ে না বলাই ভালো, কারণ এখান থেকে আর কোশ্চেন সেরকম দেয় না, সেহেতু এত কিছু পড়ার দরকার নাই, তোমরা একবার রিডিং মেরে দিও। এখন যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পড়া এই মুখগহ্বরের মধ্যে, সেটা হচ্ছে আমাদের যে দাঁত হয়েছিল না, দাঁত, টিথ, সে দাঁতটা সম্বন্ধে একটু ভালো করে বলি। সবাই জানি আমরা একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে 32 নাম্বার অফ টিথ ইন হিউম্যান অ্যাডাল্ট ইকুয়ালস টু 32। এই 32 দাঁতকে আরো শর্ট করে যদি আমরা বলতে চাই, তাহলে এটা দন্ত সংকেত রূপে একটা প্রকাশ করা যেতে পারে। সেই দন্ত সংকেত আমি প্রথমে বলতে চাই। বত্রিশটা দাঁতকে দন্ত সংকেত আকারে লিখতে গেলে সোজা কথা এইভাবে লেখা যায় 21, 23। ভালো করে এটা মনে রাখবে। এটাকে আমি এখন একটা বর্ণনা করার চেষ্টা করছি, তোমরা দেখো। তাহলে 21, 23 কিভাবে নামকরণ হলো?
this one is I, C, PM, and last one is M. অর্থাৎ I for incisor, আমি সবগুলো পুরো নাম দিয়ে দিচ্ছি, 2/2, 1/1, 2/2, last one is 3/3. তাহলে 21 স্টেজ হয়ে গেল। আচ্ছা, এইটা কোন পার্ট হলো? এইটা হলো যে কোনো, যদি আমরাকে চোয়ালটাকে উপরের চোয়াল দুটো বলি, অর্থাৎ মাঝটা হচ্ছে তার ব্যবধায়ক এবং দুই পাশে উপর নিচ বরাবর এদিকে একটা চোয়াল, নিচে একটা চোয়াল, উপরে একটা চোয়াল, নিচে একটা চোয়াল, অর্থাৎ টোটাল 4টে চোয়াল হচ্ছে। 4টে চোয়ালের আমি যে ছবিটা এঁকেছি এখন, এটা হচ্ছে, এটা যদি হয় কোনো এক ডান দিকের উপরের চোয়াল, ডান দিকের যদি উপরের চোয়াল হয় তাহলে এটা হবে ডান দিকেরই নিচের চোয়াল। তাহলে ডান দিকে যদি এইরকম হয় তাহলে বাম দিকটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলে 32টা পাবো। কেমন করে দেখো, 2 একে 3, 3 আর 2 5, 3 8, 8 হলো। এটা হলো ডান দিকের বা বাম দিকের যাই বলো, আমি ডান দিকে দিয়ে শুরু করছি। তাহলে ডান দিকে হলো 3, 2 5, 6 আর 2 8, 8টা উপরের চোয়ালে। ডান দিকেরই নিচের চোয়াল আবার দেখো, আবার 8টা আসবে, তাহলে 16টা হলো। 16টা হলো ডান দিকের উপরে এবং নিচের চোয়ালে, তাহলে বাম দিকে সেম থাকবে। সেই জন্য আমি কি করলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে সমস্তকে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল 32টা। এই হচ্ছে দন্ত সংকেত একটা হিউম্যান, অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে। এবার তোমাদেরকে বলি যে আই জিনিসটা কি। এক্ষেত্রে আই হচ্ছে ইনসাইজার, আই হচ্ছে ইনসাইজার, সি মানে হচ্ছে ক্যানাইন, পিএম হচ্ছে প্রিমোলার, আর এম হচ্ছে মোলার। I for হচ্ছে ইনসাইজার, C for ক্যানাইন, PM for প্রিমোলার, M for মোলার। এর বাংলা নামও আছে। ইনসাইজার মানে হচ্ছে কৃন্তক, C for ক্যানাইন ছেদক, PM প্রিমোলার পুরো পেশক, M for হচ্ছে মোলার মানে হচ্ছে পেশক। নাম শুনে বোঝা যাবে যে কৃন্তক কর্তন করতে সাহায্য করে, কাটতে, কাটিং, এর কাজ হচ্ছে কাটিং করা। ক্যানাইন এ কিছু ছেদক নাম হয়েছে, ছেদক মানে ছেদ করতে, অর্থাৎ এ কিছু ছিঁড়ে ফেলবে। এই ক্যানাইন থাকার কারণে আমরা বলতে পারি যে আমরা মাংসাশী। যে সমস্ত প্রাণীদের ক্যানাইন প্রেজেন্ট তাদের ক্ষেত্রে বলে দিতে হবে নিশ্চিত রূপে তারা মাংস খাওয়ার জন্য উপযুক্ত। সেই জন্য এই ছেদক যারা আছে তারা হচ্ছে কিছু জিনিস ছিঁড়ে খেতে সাহায্য করে এই ক্যানাইনটা। প্রিমোলার এবং মোলার দুজনেরই প্রায় পিসায় এবং চূর্ণ বিচূর্ণ করে দেওয়া খাদ্যকণাগুলোকে, পুরো পেশক অর্থাৎ খাদ্যকণাগুলোকে ধরে চিবিয়ে ফেলা, পেশক অলরেডি স্ম্যাশিং করে দেওয়া, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, অর্থাৎ শেষ পর্যন্ত একটা ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলে পাঠিয়ে দিয়ে পাকস্থলী পাঠিয়ে দেওয়া, এদের হচ্ছে দাঁতগুলোর কাজ। তাহলে হয়ে গেল 21, 23। তাহলে কি বললাম যে যদি এটা হয় আমাদের মুখগহ্বরের চোয়াল, এটা হচ্ছে উপরের চোয়াল আর এটা হচ্ছে নিচের চোয়াল, এটা যদি তার মাঝখান বরাবর হয়, ছবির ডান দিক মানে হচ্ছে বাম, তাহলে এটা হলো লেফট করলাম, এটাকে লেফট করে দিলাম, আর এটা এদিকটা হচ্ছে রাইট। যে কোনো ছবির ডান দিক মানে হচ্ছে লেফট, এই হচ্ছে রাইট। তাহলে এটা একটা উপরের চোয়াল, ডান দিকের চোয়াল, এটা হচ্ছে ডান দিকের নিচের চোয়াল, বাম দিকের উপরের চোয়াল, বাম দিকের নিচের চোয়াল, ডান দিকের উপরের চোয়াল, ডান দিকের নিচের চোয়াল। তাহলে একটা আমি ছবি এঁকেছি, এই সংকেতটা এঁকেছি, কোনো একদিকের বাম দিকে ধরে নাও, বাম দিকের এই দিকে রয়েছে 8টা, অর্থাৎ মোলার এখানে 3, এখানে 2, এখানে 1, এখানে 2, এখানে 2, আবার এখানে 2, 1, 2, 3, সেরকম থাকবে, এরকমই থাকবে 1, 2, 3, 3, 1, 2। তাহলে 21 হয়ে গেল, 16, 16, 32টা।
আচ্ছা, এবার বলি, এটা তো হলো অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে। অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে হলো এবার এবার যদি বলি যে কোনো এক শিশুর যার বয়স প্রায় তোমার হচ্ছে 6 বছর, যার বয়স হচ্ছে 6 বছর, তার দ্বন্দ্ব সংকেত কি হবে? সেক্ষেত্রে দ্বন্দ্ব সংকেতটা এরকম আসবে, এটা হচ্ছে শিশুর, সেক্ষেত্রে তার দ্বন্দ্ব সংকেতটা হয়ে যাবে 21-2। নিশ্চয়ই বুঝতে পারবে, এবার বলতে পারবে তোমরা। এটা হচ্ছে আই, এটা হচ্ছে সি, এটা হচ্ছে পিএম, আর এটা হচ্ছে এম। আমি আবার করে দিলাম এভাবে 2/2, 1/1, 0/0, 2/2, 21-2। অর্থাৎ এদের ক্ষেত্রে প্রিমোলারটা অ্যাবসেন্ট, তার মানে ইনসাইজের থাকে দুটো, যেটা হিউম্যান অ্যাডাল্টের ক্ষেত্রে ছিল, ক্যানাইনে একটা থাকছে, কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রিমোলার থাকছে না, টোটালটাই 0, কিন্তু মোলার আবার 3টের বদলে 2টো করে থাকছে। এই যে মোলার কমে গেল, বাড়বে কি জন্য তখন বলছি একটু পরে, যখন বেড়ে উঠবে তখন কি হবে। এখন যেটা করতে হবে আমাদেরকে, তাহলে আচ্ছা এই ক্ষেত্রে দেখো তাহলে কত হলো, 2/2, 1/1, 0/0 আর 2/2। এটাকে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে আমি গুণ করে দিতে পারি 2 দিয়ে, সেম একই প্রসেস। তাহলে দাঁড়িয়ে যাবে টোটাল সংখ্যা 20টা হয়ে গেল। তার মানে বুঝতে পারি 6 বছরের কোনো শিশুর দ্বন্দ্ব সংকেত হচ্ছে, তার দ্বন্দ্ব সংখ্যা হচ্ছে 20টা। তাহলে 32টা কি করে পৌঁছাবে? আস্তে আস্তে 7 বছর 8 বছর এবং অ্যাডাল্ট হতে 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 এই দাঁতগুলো উঠে পড়বে, সমস্ত দাঁত উঠে পড়বে। এই দাঁতগুলোকে বলা হয় দুধের দাঁত বা মিল্ক টিথ। এই মিল্ক টিথ গুলো বেশি দিন থাকবে না, আস্তে আস্তে উঠে যাবে। সে পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক হতে 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 সেইখানে আবার নতুন দাঁত গজাবে, যেটাকে বলা হয় পার্মানেন্ট টিথ বা স্থায়ী দাঁত। সেই স্থায়ী দাঁতগুলো গজানোর ফলে সে এখন পূর্ণাঙ্গ একটা 32টা দাঁত স্বরূপ একটা মুখগহ্বর সৃষ্টি হবে, তখন সেটার নাম হয়ে যাবে পার্মানেন্ট টিথ। এই দাঁতগুলো উঠে পড়লে আর কোনো দাঁত গজাবে না। আচ্ছা, ওকে। এবার কথাটা হচ্ছে, এখন যদি তোমাকে কোশ্চেন দিয়ে দেয় হঠাৎ করে, একজন সদ্যজাত শিশুর দন্ত সংকেত বলো, কি লিখবে? 0। সদ্যজাত শিশু আবার দাঁত কি হবে? কত দাঁত বেরোবে না তখন। আচ্ছা, এটা ইন্টারেস্ট জানানোর জন্য বললাম। এবার কথাটা হচ্ছে যে এই যে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার আমরা দেখলাম, এই দাঁতগুলো যখন গজায় আমাদের মুখগহ্বরে, এরা অনেক দূর পর্যন্ত গেঁথে থাকে এবং শক্তভাবে গেঁথে থাকে। সেই জন্য একে বলা হয় থেগোডন্ট। পরীক্ষাতে কোশ্চেন দেবে থেগোডন্ট কি, লিখতে হবে কি, একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁতগুলো অর্থাৎ ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার গুলো খুব শক্তভাবে তোমার হচ্ছে গেঁথে থাকে বলে এই জন্য নাম হচ্ছে থেগোডন্ট। একটা কথা হয়ে গেল। তারপর আসবে ডাইফিওডন্ট। ডাইফিওডন্ট কি বলবো? ডাই কথাটা মানে হচ্ছে 2, এটা মানে হচ্ছে 2। ফিও কথাটার মানে হচ্ছে কোন একটা বহির আকৃতি, যেটা বোঝা যায় বহি। আর ডোন্ট মানে হচ্ছে টিথ। তাহলে এই যে আমরা একজন পূর্ণবয়স্ক মানুষের জীবনচক্রে, অর্থাৎ একজন মানুষের জীবনচক্রে তার 2 রকম দাঁত দেখতে পেলাম, এক দুধে দাঁত আর একটা হচ্ছে পার্মানেন্ট টিথ। এক হচ্ছে মিল্ক টিথ আর সেকেন্ড ওয়ান ইজ পার্মানেন্ট টিথ। এই যে জীবনচক্রে 2 রকমের দাঁত তার বেরোলো, সেই জন্য মানুষের দাঁতকে বলা হবে ডাইফিওডন্ট। উত্তরটা এরকম আসবে। আমরা দেখি, আমরা জানি যে মানুষের জীবনচক্রে তার জীবনচক্রে 2 রকমের দাঁত গজায়, এক হচ্ছে দুধে দাঁত, 2 হচ্ছে স্থায়ী দাঁত। এই জন্য এই প্রকার দাঁতকে বলা হবে ডাইফিওডন্ট। ওকে,
নেক্সট কি আসবে? তাহলে থেগোডন্ট হলো, ডাইথিওডন্ট হলো। এবার আসছে হেটারোডন্ট। আমি টার্মগুলো ইংলিশ লিখছি, বাংলা লিখলে সেম আসবে, সেই জন্য আমি ইংলিশ লেখার চেষ্টা করছি খুব সুবিধার্থে। হেটারোডন্ট হচ্ছে কি, একটু আগে বললাম যে আমাদের দাঁতগুলো কয়টা? 4টে দাঁত দেখলাম। কিরকম? ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার। ইনসাইজার মানে হচ্ছে কৃন্তক, ক্যানাইন মানে ছেদক, প্রিমোলার মানে হচ্ছে পুরোপেশক, মোলার মানে হচ্ছে পেশক। তো এই 4 প্রকার দাঁত দেখতে পেলাম, অর্থাৎ 4 রকমের। কিরকম 4 রকমের একটু খালি বিস্তারিতভাবে বলি। এই ইনসাইজারকে যদি দেখি তাহলে তার আকৃতি প্রায় এই টাইপের, অর্থাৎ আই আকৃতির। হ্যাঁ, তো এই বললাম ইনসাইজার মানে হচ্ছে কাটিং করতে সাহায্য করে, তার মানে সে একটু ধারালো টাইপেরই হবে, অর্থাৎ এই সামনের দাঁতটা দেখবে একটু ধারালো টাইপের রয়েছে, সেই জন্য এটা নাম হয়েছে ইনসাইজার এবং এর কাজ হচ্ছে কাটিং করা। তাই এটা একটা অন্য একটি আকৃতি হলো। ক্যানাইন যেটা রয়েছে একটু কিন্তু দেখবা ও তরল টাইপের, একটু আলাদা টাইপের রয়েছে, আর কিছু একটা কাট সাহায্য করে কাটতে। ধারালো নিচের উপরের প্রান্তটা যেটা রয়েছে আমাদের ক্যানাইনের, অর্থাৎ মাঝ বরাবর তার পাশে দুটো বাদ দিয়ে দিলাম, এদিকে দুটো বাদ দিয়ে পাশের গুলো হচ্ছে ক্যানাইন। তারা কিন্তু প্রচন্ড রকম শক্তিশালী ছিঁড়তে সাহায্য করে, তাদের গঠনটা প্রায় আলাদা টাইপের। আর যেটা প্রিমোলার রয়েছে প্রায় এরকম দাঁতগুলো, এরকম হচ্ছে প্রিমোলার। মোলারটাও সেম ওরকম, একটু চওড়া হবে বেশি, যেহেতু একে বড় কালচার করতে হয়। আর এই ধান যেভাবে মিলে ফেলে দিলে ধানগুলো স্ম্যাশ করে দেয়, দিয়ে চালটা বের করে দেয়, সেক্ষেত্রে আলাদা জিনিস। বিশেষ করে গমের ক্ষেত্রে বলি, আটা, গমকে পিষে আটা করে দেওয়া হয়, সেরকম হচ্ছে কোনো যদি কঠিন বস্তু খাই আমরা হাড়গুলোকে, তাহলে কিন্তু এই দাঁত দিয়ে ভাঙতে পারবো না। আমরা ওই হাড় খেতে গেলে, হাড় চিবোতে হলে ওই প্রিমোলার আর মোলার লাস্টের দিকে পাঠাতে হবে, নাহলে কিন্তু এই দাঁতগুলো ভেঙে যাবে। তো যাই হোক, তো মোলার হচ্ছে সেই জন্য ওকে বেশি করে চওড়া করতে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে 4 রকমের দাঁত পেলাম, এদের প্রত্যেকের গঠন কিন্তু আলাদা, সেই জন্য বলছে এই দাঁতগুলো বলছে হেটারোডন্ট। অর্থাৎ প্রত্যেকটা দাঁতের গঠন, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এদের গঠন কিন্তু আকৃতি আলাদা, সেই জন্য মানুষের এই প্রকার দাঁতগুলোকে বলা হবে হেটারোডন্ট। তাহলে হোমোডন্ট কোনগুলো? হোমোডন্ট তাহলে যে সমস্ত দাঁতের আকৃতিগুলো সমান, একই সমান দেখতে প্রায়, যেমন রেপটাইলসের কিছু দেখতে পাই, ওদের দাঁতগুলো প্রায় সমান, ওই জন্য বলা হচ্ছে হোমোডন্ট। পরীক্ষা কিন্তু পড়বে থেগোডন্ট, হেটারোডন্ট আর হচ্ছে ডাইথিওডন্ট, একদম খুব পরীক্ষাতে পড়ার মতো কোশ্চেন, 2 নম্বর থাকবে, এভাবে লিখে দেবা। এবার যেটা আমি একটা লুকিয়ে রেখেছিলাম, কি বলেছিলাম? 2102, এটা কোন এক শিশু, এই যে জিরো ক্ষেত্রে বলেছিলাম যে এটা 0, আর এই ক্ষেত্রে বলেছিলাম 2, শিশুর ক্ষেত্রে এই 2টা আস্তে আস্তে 3 হবে উঠে গিয়ে। তো কিছু কিছু লোকের ক্ষেত্রে দেখবা যে একটা বয়সে এসে সে কিন্তু দাঁত গজানোর ক্ষেত্রে প্রচন্ড রকম ব্যথা অনুভূত করে। কিরকম? কেন? যে ধরো কোনো মানুষের দাঁত গজাতে 31টা হয়েছে, 3rd মোলারটা গঠিত হয়নি, এই যে 3 নম্বর মোলারটা গঠিত হতে হবে, যেহেতু এখানে 2 হয়েছে। আর পূর্ণবয়স্ক মানুষের জানলাম যে 21-23, তাহলে এখানে একটা শর্ট রয়েছে, এই শর্টটাকে ভর্তি করার জন্য তখন দেখা গেল যে কোনো কোনো মানুষের ক্ষেত্রে আগে গজিয়ে যায়, হ্যাঁ, তার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু যে সমস্ত লোকের পরবর্তীতে গজাবে, অর্থাৎ সমস্ত দাঁত গজানো হয়ে গেছে কিন্তু ওই লোকটা গজাতে পারেনি, তখন তাকে তো কোনো জায়গা দখল করে নিয়ে আসতে হবে, সে তো জায়গা পাবে না। তখন কি করে, ওই জায়গা দখল করার একটা প্রবণতা থাকার কারণে কি হবে, দুটো দাঁতকে ফেড়ে তাকে বের হতে হয়, সেই জন্য প্রচুর রকম ব্যথা সৃষ্টি হবে। আর এই জন্য এই দাঁতকে বলা হবে আক্কেল দাঁত বা উইজডম টিথ বলা হবে। উইজডম টিথ যখন বেরোবে তার ব্যথা সে নিজে বুঝতে পারে, তোমাদের যদি কারো হয়ে থাকে তোমরাও বুঝতে পারবে আশা করছি। তাই এমন যে নয় যে সমস্ত মানুষের ক্ষেত্রে হবে সেটা নয়, কিছু কিছু মানুষের আগেই অনেক সময় বেরিয়ে যায়, সেক্ষেত্রে আর ব্যথা সৃষ্টি হবে না। কিন্তু পূর্ণবয়স্ক হওয়ার পর যদি আমাদের মতো বয়স বা তোমাদের মতো বয়সের আকারে হয়, বেরোয়,
তখন কিন্তু ব্যথা বেরোবে, তার মানে কিন্তু আগে অনেকগুলো দাঁত বেরিয়ে গেছে আর ওই শুধু বাকি ছিল। বাকি থাকলেই প্রচন্ড ব্যথা হবে, বাকি যদি না থাকে আগে থেকে বেরিয়ে যায়। আমার যতদূর মনে হচ্ছে আমার কিন্তু আগে থেকে বেরিয়ে গেছে, আমার এখন পর্যন্ত ব্যথা সৃষ্টি হয়নি। তো যাই হোক, বলা যাবে না, যদি আবার দেখতে তো পাই না, বুঝতে পারি না দাঁতগুলো। তো যাই হোক, ওটাকে বলা হয় উইজডম টিথ বা আক্কেল দাঁত। তাহলে প্রশ্ন যদি পড়ে আক্কেল দাঁত কি, বলবে যে মানুষের থার্ড মোলারকে বলা হবে, তৃতীয় মোলারকে বলা হবে আক্কেল দাঁত। তো এটা ব্যথা অনুভূত হয় কেন? কারণ এই দাঁতটা কোনো কোনো মানুষের ক্ষেত্রে অনেক পরে যদি গয় যায়, তাহলে তাকে দুটো দাঁত ভেদ করে একটা জায়গা নিয়ে আমাকে বেরোতে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রচন্ড রকম ব্যথা সৃষ্টি হবে, এই জন্য এটাতে ব্যথা অনুভূত হয়। দাঁত সম্বন্ধে, দাঁতের শক্ত পার্ট যেটাকে উপর পার্ট এনামেল, এটা আমরা সবাই জানি দেহের মধ্যে সবচেয়ে কঠিনতম বস্তু হচ্ছে দাঁতের এনামেল। আচ্ছা, দাঁতগুলো হচ্ছে অনেক ভিতরে গেঁথে রয়েছে, তার সঙ্গে কিছু নার্ভাস সিস্টেম রয়েছে, অর্থাৎ দাঁত উঠাতে গেলে তুমি সহজে উঠাতে পারবে না, নার্ভাস সিস্টেম অ্যাটাক করে। যার যার দাঁতে ওই তোমার হচ্ছে অনেক ছিদ্র হয়ে গেছে দাঁতের নিয়মিত পরিষ্কার না করার কারণে, তাদের ক্ষেত্রে অনেক সময় বুঝতে পারবে যে একটা কেমন যেন শিরশিরে ভাব দেখা দেয়, অর্থাৎ নার্ভাস সিস্টেমে অ্যাটাক করেছে। সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড জল, ঠান্ডা বা গরম জল যদি হঠাৎ করে খেয়ে নাও, তাহলে কিন্তু শিরশির করে ব্যথা সৃষ্টি হয়। তো এই জিনিসগুলো থেকে আমাদের থামতে হবে, দাঁতকে পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, কারণ নার্ভটাকে অনেক সময় নার্ভ ভিতরের দিকে ব্লাড ক্যাপিলারিজ রয়েছে, অর্থাৎ রক্ত বা রক্ত জালিকা রয়েছে, সেখানে আবার নার্ভ রয়েছে। তো এই নার্ভগুলো না মানে যদি জেগে যায় তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এই দাঁতগুলো ঠিক এইরকম ভাবে গেঁথে রয়েছে আর কি আমাদের। এখান থেকে দেখতে পাবো যে অনেক ব্লাড জালিকা গেছে, ব্লাড ক্যাপিলারিজ গেছে, আবার কিছু নার্ভ রয়েছে। হ্যাঁ, তো এই জন্য এই পর্যন্ত মাংস খেয়ে 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 দেখা হলো এই পর্যন্ত চলে এসছে, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দাঁত। আচ্ছা, দাঁত সম্বন্ধে হয়ে গেল। আর একটু খালি শুধু তোমাদের জানিয়ে রাখছি, বেশি কিছু পড়াবো না, তোমরা নতুন ছাত্র, একটু একটু করে পড়ো, আমরা আস্তে আস্তে বাড়াবো। যেটা একটু খালি বলার কথা, দাঁত হয়ে গেল মুখগহ্বর, অর্থাৎ মুখগহ্বরের মধ্যে হলো দাঁত বা জিহ্বা হয়ে গেল। তারপর আসবে কি গলবিল। ঠিক এই যে ছবিটা যদি আমি আঁকার চেষ্টা করি এভাবে, অর্থাৎ এটা যদি মুখ হয় তাহলে এটা হলো মুখগহ্বর, মুখগহ্বরের পরে যেটা আসবে এটা হচ্ছে গলবিল, গলবিল পরে গ্রাসনালী হয়ে পাকস্থলী হয়ে এই হয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই পার্টটুকুই বলা হবে গলবিল বলা হবে। এর দৈর্ঘ্য মানে 5 থেকে 6 ইঞ্চি মতো হবে গলবিল। আর গলবিল আবার 3টে ভাগে বিভক্ত। একটাকে বলা হয় গলবিলের ইংলিশ টার্মটা হচ্ছে ফ্যারিংস, গলবিলের ইংলিশ টার্মটা হচ্ছে ফ্যারিংস। আমি এখন বোঝার সুবিধার্থে ফ্যারিংস কথাটা মানে তোমার হচ্ছে ইউজ করব। একটাকে বলা হয় ন্যাসোফ্যারিংস, অর্থাৎ তোমার হচ্ছে নাসা গহ্বরের দিকে রয়েছে বলে, এখানে যেহেতু আমাদের নাক আছে, এখানে নাক রয়েছে, এই নাকের গহ্বরের দিকে রয়েছে বলে এটাকে বলা হয় ন্যাসোফ্যারিংস। তারপরে আমরা পেয়ে যাব ওরোফ্যারিংস, এটা রয়েছে ভিতরের দিকে অর্থাৎ মুখগহ্বরের দিকে, ওর কথা মুখগহ্বর বোঝায়। আর একটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল, হ্যাঁ, অর্থাৎ তোমার হচ্ছে গলবিলের, অর্থাৎ যেটা মেন পার্ট গলবিলের সেই মধ্যখানে অবস্থিত বলে নাম হয়েছে ফ্যারিঞ্জিয়াল, তোমার হচ্ছে ফ্যারিংস। তাহলে এই 3টে কথা আমরা আপাতত জানলাম। এরপরে আমরা জানবো যে কিছু টনসিল রয়েছে, সেই টনসিলগুলো পরবর্তীতে ভালো করে বলবো। তোমরা আপাতত এইটুকু পড়ে রেখেছো, প্রশ্ন পড়বে দাঁত থেকে সুন্দর করে পড়বে, জিহ্বার যে কিছু স্বাদ করে রয়েছে সেগুলো ভালো করে পড়বে, দাঁতটা ভালো করে এসো। দিয়ে যদি কোশ্চেন থাকে তোমাদের মনের মধ্যে, নিশ্চয়ই কোশ্চেন হবে, তো আমাকে ইউটিউবে কমেন্ট বক্সে বা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে করবে। আমি যথাযথ চেষ্টা করবো বা লাইভে আসার চেষ্টা করবো তোমাদের জন্য। আমি কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।